আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৮ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। বুঝতে পারলাম আমি আবারও কথা বলতে এসে সেই একই ভুল করে ফেলেছি। কিন্তু এখানে আমার কি দোষ? আমি তো এসেছি ওর সাথে একটু কথা বলতে। বারবার ওই তো এমন করে যার জন্য ওকে স্পর্শ করতে হয়। আর ওকে স্পর্শ করলেই কেমন যেন একটা ঘরের মধ্যে চলে যাই আমি। ভাবনার জগৎ থেকে বেরিয়ে তৎক্ষণাৎ আমি ওকে ছেড়ে দিলাম। ফাতেমা আমার কাছ থেকে ছাড়া পেয়ে দূরে গিয়ে বসে। অন্ধকারে দেখতে না পেলেও অনুভব করলাম। সত্যি বলতে এবার আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে গেলাম। সত্যি আজ নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি ওকে এতটাই অত্যাচার করে ফেলেছি যে ও আমাকে দেখলেই ভয় পায়। কিন্তু আমি তো বারবার ওর কাছে ছুটে আসি ওকে বোঝানোর জন্য, একটু শান্ত হয়ে কথা বলার জন্য। কিন্তু ওই তো বেশি রকমের বাড়াবাড়ি করে ফেলে। আমাকে দেখলেই চিৎকার চাচামিচি শুরু করে দেয়, যার ফলে ওকে চুপ করাতে হয়। আর চুপ করাতে গেলেই ব্যাস, যা হবার তাই হয়। এদিকে ফাতিমা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে। আমি ব্যাপারটা সামাল দেওয়ার জন্য বললাম, সরি, সরি, বিশ্বাস করো। আমি আমার কথা শেষ হল না। হঠাৎ কি যেন দরজায় ধাক্কা দিচ্ছে। আচমকা দরজা ধাকানোর শব্দ শুনি আমার মুখের কথা মুখেই থেকে যায়। মনের ভিতর একটা ঘাবড়াহাট শুরু হয়। এখন কি হবে? কে এলো দরজায়? আমাকে যদি এই রুমে দেখে তাহলে তো কেলেঙ্কারি শেষ থাকবে না। এখন কি করি? ঘরের লাইটও বন্ধ করে দিয়েছি। অন্ধকারে কিছু দেখতেও পারছি না। তাড়াহুড়োর মধ্যে ফোনটা আনতেও ভুলে গেছি। এখন কিভাবে বের হব বা কোথায় লুকোব কিছুই মাথায় আসছে না। অন্যদিকে দরজায় ক্রমশ ধাক্কা দিয়েই চলেছে। যত সম্ভব আমার হবু শাশুড়ি মা এসেছে। এদিকে অন্ধকারে ফাতিমা খাট থেকে নামার চেষ্টা করছে। সেটা বুঝতে পেরে আমি অন্ধকারের মধ্যে ওর হাত ধরতে গিয়ে ওর পা ধরেই ফিসফিস করে বললাম, কোথায় যাচ্ছ? কাকা জিজ্ঞেস করতে বলল। তাই? ফাতেমা বলে, না, কিছু লাগবে না। স্বপন এবার ফিসফিস করে বলে, ইকরামাহির তো তোমার সাথে দেখা করতে এসেছিল। দেখা করে কোথায় গেছে? ফাতেমা ফিসফিস করে বলে, উনি কোথাও যায়নি, এই রুমেই আছে, খাটের নিচে লুকিয়ে আছে। ফাতেমার কথা শুনে স্বপন যেন আসমান থেকে পড়ল। সে একটু জোরেই বলে ফেলে, কি? ফাতেমা বলে, আরে ভাইয়া আস্তে, মা শুনে ফেলবে। স্বপন বলে, যে করেই হোক ওকে বের করে দাও। ফাতেমা বলে, আপনি যান, আমি দেখছি কি করা যায়। এই বলে দরজা লাগিয়ে দিল। আসলে ফাতেমা চাইলেই আমাকে ধরিয়ে দিতে পারত, বা আমাকে সবার সামনে ছোট করতে পারত। কিন্তু সে সেটা করেনি। কারণ একটাই, আসলে সে আমাকে খুব ভয় পায়। এখন যদি আমাকে ধরিয়ে দেয় তাহলে পরে নিশ্চয়ই আমি ওকে ছেড়ে দেব না। তাই সে ভয়ে মুখ খুলতে পারছে না। প্রায় বেশ কিছুক্ষণ পর ফাতেমা তার মাকে বলে, মা, ঘরে বসে থাকতে থাকতে ভালো লাগছে না, চলো একটু বারান্দায় যাই। মেয়ের কথা মতো মা মেয়ে দুজন বারান্দায় গেল। এই সুযোগে আমি রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে গেলাম। নিজের রুমে এসে বড় একটা নিঃশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচলাম। উফ, কি বাঁচানটাই না বেঁচে গেছি। এদিকে রুমে স্বপন বসে আমার জন্য অপেক্ষা করছিল। আমাকে ধুলোবালু ঝাড়তে ঝাড়তে রুমে প্রবেশ করতে দেখে সে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। আমার এমন অবস্থা দেখে তার যেন হাসি থামছেই না। আমি এবার মেজাজ দেখিয়ে বললাম, কিরি, এমন দাঁত বের করে হাসছিস কেন? দাঁত বের করে হাসার মতন কি হয়েছে এমন শুনি? স্বপন হাসতে হাসতে বলে, কি হয়েছে জিজ্ঞেস করছিস? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখ, কি হাল হয়েছে তোর। হ্যারি বন্ধু, কি এমন প্রেমালাপ করছিলি যে কথাই শেষ হয়নি, যার জন্য তোকে খাটের নিচে লুকুতে হলো? আমি বললাম, এই, তুই হাসি থামাবি? স্বপন একচোট হেসে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি না হয় হাসি থামালাম। এবার বলতো তোর কথা হয়েছে? আমি বললাম, আর কথা? কোনো কথাই হয়নি। কি বলবো তোকে? আমাকে দেখার সাথে সাথে মেয়েটি এমন সিন ক্রিয়েট করি, সত্যি বলতে আমি তখন বেকুব বনে যাই। স্বপন বলে, কি হয়েছিল একটু খুলে বলতো। ওর কথা শুনে আমি চোখ ছোট ছোট করে ওর দিকে তাকালাম। ওকে কি করে বলবো যে আমি এখন কি করে এসেছি ওর সাথে? আমার চোখের চাহনি দেখে স্বপন বলে, আরে, রাগ করছিস কেন? যদি বলার মতো কিছু হয়ে থাকে তাহলে বল, আর যদি এর মধ্যে অন্য কোনো ব্যাপার থাকে তাহলে থাক, বলতে হবে না। আমি বললাম, সবকিছু না এত জানতে হয় না, কিছু কিছু ব্যাপার না জানাই ভালো। স্বপন বলে, বেশ, না বললে নেই,
তাহলে এখন বিয়ের জন্য প্রস্তুত হও। আমি আর কিছু বললাম না। দেখতে দেখতে এখন রাত 10টা বাজে। এই অল্প সময়ের মধ্যে ছোটখাটো একটা বিয়ের অনুষ্ঠানের মতো আয়োজন করে ফেলল কাকা। তার কয়েকজন বিশিষ্ট বন্ধুকে এরই মধ্যে আর্জেন্ট কাজ আছে বলে খবর দিয়ে নিয়ে এলো। হাকিম কাকা ফাতিমার জন্য শপিং করতে গেল। কাকা যেভাবে যেভাবে বলেছে সেভাবে শপিং করে নিয়ে এলো ফাতেমার জন্য। আমাদের বাড়িতে অন্য কোনো মহিলা নেই যে ফাতিমাকে বিয়ের জন্য সাজাবে, তাই ফাতিমার মা আর আমাদের কাজের বুয়া মিলে ফাতিমাকে সাজাচ্ছে। এদিকে স্বপন কাকার রুমে গিয়ে আমার জন্য শেরওয়ানি নিয়ে এসে বলে, এই নে, এবার রেডি হইনি, কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব চলে আসবে। আমি কোনো কথা না বলে শেরওয়ানিটা পরে নিলাম। ব্রাউন কালার জামদানি ডিজাইন করা শেরওয়ানি। শেরওয়ানি পরার সাথে সাথেই খপন বলে, বাহ দোস্ত বাহ, তোকে যা মানিয়েছে না, ইকরা দেখলে তো পাগল হয়ে যাবে। আমি বললাম, ফালতু কথা কম বল। স্বপন বলে, আরে দোস্ত রাগ করে লাভ কি বলতো, এমনিতেও তো তোকে এই বিয়ে করতেই হবে। যখন এই বিয়ে করতেই হবে তখন হাসি খুশিতে কর না, শুধু শুধু মুখটাকে বিজার করে রেখেছিস কেন? ওইদিকে ফাতেমাকে লাল বেনারসি শাড়ি পরিয়ে ওর জন্য আনা গহনা সব পরিয়ে হালকা সাজি ওকে সাজালো। তাতেই যেন ওর রূপ চুই চুই পড়ে। এত অপূর্ব সুন্দর লাগছে যে যার কোনো তুলনা হয় না। কাজের পোয়া তো মুখের উপর বলেই দিল, মাশাল্লাহ, আজ তো মাহির বাবাজি তোমার থেকে চোখ সরাতে পারবে না। আজ তোমাকে যা লাগছে না, কি বলবো। ফাতিমার মা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। তার মেয়েটি যে এত সুন্দর সে কখনো ভাবতে পারেনি, এমনকি কখনো সেটা অনুভব করতে পারেনি। আজ নিজের মেয়েকে দেখি নিজেরই চোখ সরছে না। ফাতেমার মা বলে, সত্যি বলেছ বোন, আমার মেয়েটি যে এত সুন্দর আমি ভাবতেই পারিনি। মায়ের কথা শুনে ফাতেমা লজ্জায় মাথা নিচু করে নিল, তবে তার মনের ভেতর ভয় এবং দুশ্চিন্তায় ভুগছে। এদিকে কাকার বন্ধুরা এসে যখন শুনল আমার বিয়ের কথা তখন সবাই বেশ অবাক হয়। তারা এটাই বুঝতে পারছে না হঠাৎ এমন সিদ্ধান্ত কাকা কেন নিল, আর এরই মধ্যে মেয়ে কোথায় পেল। তাদের মধ্যে ডক্টর আঙ্কিলও উপস্থিত ছিল। আসলে ডক্টর আঙ্কিল আজ সকালে আসি কাকার প্রেশার মাপতে। তখন কাকাকে সব ঘটনা খুলে বলে, তাই কাকা আমরা বলার আগেই সব জেনে গেছি। প্রায় আধা ঘন্টা পর কাজী সাহেব এলো। কাকার সব বন্ধুরা, আমি, স্বপন, আমরা সবাই ড্রয়িং রুমে বসলাম। অন্যদিকে ফাতিমা, ফাতিমার মা, কাজীর বুয়া তারা দোতলার রুমে বসেছি। কাজী সাহেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে কাবিলনামা ঠিক করে বিয়ে পড়ানোর জন্য প্রস্তুত হলো। আমাকে বলার সাথে সাথে আমি বলে দিয়েছি কবুল, কিন্তু আসল ঝামেলা করল ফাতেমা। প্রায় 1 ঘন্টা ধরে বলতে বলতে লাস্ট মুহূর্তে সে কবুল বলে। তার সাথে তো কান্নাকাটি আছেই। শেষমেশ আপনাদের বিয়েটা হলো। তারপর খাওয়া দাওয়া করে যে যার বাড়িতে চলে গেল। স্বপন যেতে চেয়েছিল কিন্তু আমি তাকে যেতে দিইনি, কারণ এই মুহূর্তে ওই আমার একমাত্র ভরসা। আমি আর স্বপন ছাদে বসে আছি, আর আমি ডুবে আছি ভাবনায়। দেখতে দেখতে ফাতিমা আমার বউ হয়ে গেল, আর আমি হয়ে গেলাম তার স্বামী। কি আজব সংযোগ। কয়েকদিন আগেও এই মেয়েটির উপর আমি কি অমানসিক নির্যাতন করেছি, নিজের রাগ, ক্ষোভ, প্রতিশোধের বদলা নিতে। আর আজ সে আমার স্ত্রী। ভাবা যায় বলুন? সবকিছু কেমন যেন ম্যাজিকের মতো হয়ে গেল। স্বপন বলি, কিরে চুপচাপ বসে কি এত ভাবছিস? দেখ ভাই, এখন যতই ভাবাভাবি করো বা যতই কিছু করো কোনো লাভ হবে না, কারণ আজ রাতে তুই তোর বউকে কাছে পাবি না। আমি বললাম, কেন, কি হয়েছে? আর এমনিতেও আমি ওসব নিয়ে ভাবছি না। স্বপন বলে, কেন তা আমি জানি না, তবে আমি ইকরাকে দেখতে গিয়ে ওর মায়ের কথা শুনেছি। তিনি বলছেন ওনাদের গ্রামের নাকি কি নিয়ম, বিয়ের দিন স্বামী স্ত্রীকে বাসর ঘরে দেওয়া হয় না, এ রাতে বাসর ঘরে দেওয়া নাকি ভালো না। তাই আজ রাতে নাকি ইকরা ওর মায়ের সাথে থাকবে। তবে দোস্ত, ইকরাকে বিয়ের সাজে আজ এত সুন্দর লাগছে যা তোকে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আফসোস, শুধু তুই দেখতে পারলি না। নয়তো আজ ইকরাকে যে দেখেছে সে তার রূপের প্রশংসা করেছে। স্বপনের কথা শুনে যেমন মন খারাপ হয়ে গেল তেমনই রাগও হচ্ছে। কেনই বা হবে না? আমার বউ আমি দেখতে পেলাম না, অথচ সবাই দেখতে পেল। আমার চুপসে যাওয়া মুখ দেখে স্বপন বুঝতে পেরে মনে মনে হাসল। তারপর পকেট থেকে ফোন বের করি, গ্যালারিতে গিয়ে ফাতিমার ছবি বের করি, আমার সামনে ধরে বলি, আমি জানি ফাতিমার কথা শুনে ওকে দেখতে ইচ্ছে করছে তোর, তাই আমি ছবি তুলে এনেছি, এই নে দেখ। আমি সাথে সাথে স্বপনের হাত থেকে ফোনটা নিয়ে ভালো করে জুম করে প্রত্যেকটা ছবি দেখতে লাগলাম। সত্যি কি অপূর্ব লাগছে, আমি যে চোখ সরাতেই পারছি না। তারপর আমি হোয়াটসঅ্যাপে গিয়ে সবগুলো ছবি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ওর ফোন থেকে ডিলিট করে দিলাম। এরপর স্বপনের হাতে ফোন দিয়ে দিলাম। স্বপন ফোন হাতে নিয়ে চেক করে দেখি একটা ছবিও নেই। স্বপন বলে, এটা কি হলো, তুই ছবিগুলো ডিলিট করে দিলি কেন? আমি বললাম, আমার ইচ্ছে হয়েছে তাই। স্বপন বলে,
ও নিজের ফোনে ছবিগুলো পাঠিয়ে ছবিগুলো ডিলিট করে দিলে। এখন থেকে বউকে এত কেয়ার ভালো বন্ধু দেখ, আবার বউকে বেশি কেয়ার করতে গিয়ে আমাকে না ভুলে যাস। আমি বললাম, মেয়ে হলে ভুলে যাওয়ার চেষ্টা করতাম, কারণ একটা মেয়ে তার স্বামীর পাশে অন্য আরেকটা মেয়েকে সহ করতে পারে না। কিন্তু তুই তো ছেলে, আশা করি তোকে নিয়ে টানাটানি হবে না। তুই আমার বন্ধু ছিলি, আছিস এবং ভবিষ্যতেও থাকবি, চিন্তা করিস না। স্বপন বলে, আরে ব্যাস, এখন থেকেই তো দেখছি তুই তো সব পজিটিভ ভাবতে শুরু করেছিস। এভাবে দুই বন্ধু আরও অনেকক্ষণ গল্প করলাম। তারপর আমি আর স্বপন আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। বাড়ি শুদ্ধ সবাই যে যার রুমে গিয়ে আগেই শুয়ে পড়েছে। বিছানায় শুয়ে আমি এপাশ ওপাশ করতে থাকি। কেন জানি ঘুম আসছে না আমার। বারবার শুধু ফাতিমার কথা মনে পড়ছে। সে এতক্ষণে মনে হয় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার যে এখন খুব ইচ্ছে করছে ওকে দেখতে। তবে করার কিছু নেই। এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। দেরি করে ঘুমানোর কারণে সকালে ঘুম থেকে দেরিতে উঠলাম। এদিকে সবাই উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে হাজির, শুধু আমি আর স্বপন ছাড়া। খাবার টেবিলে আমাদের দুজনকে না দেখি কাকা বলে, ওদের জন্য ওয়েট করতে হবে না, আপনারা বরং নাস্তা করতে শুরু করুন। নাস্তা শেষ করি ফাতিমার মা আবার রুমে চলে যাচ্ছিল। তখন কাকা ফাতিমার মাকে ডেকে বলি, আপা একটু এদিকে আসবেন, কিছু কথা ছিল। ফাতিমার মা ফাতিমাকে বলি, তুই উপরে যা, আমি আসছি। ফাতিমা তার মায়ের কথা মতো উপরে চলে গেল। এদিকে কাকা আর ফাতিমার মা ড্রয়িং রুমে সোফায় বসল। ফাতিমার মা বলি, ভাই সাব, বলুন কি বলতে চান। কাকা বলি, আসলে কিছু মনে করবেন না, দেখুন দুজনের অমতে গিয়ে আমরা এদের বিয়ে দিয়েছি। ধরতে গেলে জোরপূর্বক একে অপরের গলায় ঝুলিয়ে দিয়েছি। তাই বলছিলাম কি আপা, এদেরকে এখন একটু স্বাধীনভাবে ছেড়ে দেওয়া দরকার। এরা যদি একে অপরের সাথে না মিশে না কথা বলে, তাহলে বুঝতেই তো পারছেন কি হতে পারে। ফাতেমার মা বলে, এখানে কিছু মনে করার কি আছে? আপনি উচিত কথাই বলেছেন। ওদের দুজনকে ওদের মতো করে ছেড়ে দেওয়া উচিত। নিয়ম অনুযায়ী কাল রাত ওরা আলাদা ছিল, তবে আজ ওদেরকে এক রুমে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কাকা বলে, উনি চিন্তা করবেন না, ওর বন্ধু স্বপন সব ম্যানেজ করে নেবে। কাকার সাথে কথা শেষ করে ফাতেমার মা ফাতেমার রুমে চলে গেল। এদিকে আমি আর স্বপন ঘুম থেকে উঠতে উঠতে 11টা বেজে গেল। স্বপন ফ্রেশ হয়ে সোজা নাস্তার টেবিলে চলে গেল, আর আমি ফ্রেশ হয়ে ফাতেমার রুমে গেলাম। দরজার কাছে গিয়ে দরজায় টোকা মারতেই ফাতেমার মা দরজা খুলল। আমি সাথে সাথে উনার পা ছুঁয়ে সালাম করলাম। ফাতেমার মা আমার মাথায় হাত বুলিয়ে বলে, আরে বাবা, সালাম করার কি প্রয়োজন? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমি বললাম, আপনারা নাস্তা করেছেন? ফাতেমার মা বলে, হ্যাঁ বাবা, আমরা নাস্তা করেছি। আমি বললাম, কিছু কি লাগবে মা? লাগলে আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। আমার মুখে মা ডাক শুনে খুবই সন্তুষ্ট হল ফাতেমার মা। সেটা তার চোখে মুখে ফুটে উঠেছে। এমনকি আমি যে কথা বলতে বলতে ঘরের ভেতরে উকিঝুঁকি মারছি, সেটা তার চোখ এড়াল না। তিনি বুঝতে পারলেন যে আমি ফাতেমাকে দেখার চেষ্টা করছি। ফাতেমার মা বলে, না বাবা, এখন আপাতত আমাদের কিছু লাগবে না, যখন লাগবে তখন বলবো। এরপর তো আর কোনো কথাই থাকে না, তাই আমি বাধ্য হয়ে ওখান থেকে চলে এলাম। তারপর আমি আর স্বপন নাস্তা করে একটু বাহিরে বের হলাম। দুজন কিছুক্ষণ ঘোরাঘুরির পর স্বপন বলে, তুই তাহলে বাসায় যা, আমি এখন বাসায় ফিরব। আমি বললাম, সে কি, তুই বাসায় যাবি মানে? দেখ, এই মুহূর্তে তোকে আমার খুব প্রয়োজন, আর এখন তুই বাসায় যেতে চাইছিস? স্বপন বলে, আরে টেনশন করিস না, সন্ধ্যার সময় আসবো আমি। এই বলে স্বপন চলে গেল। আমি এই সুযোগে কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনে বাসায় আসতে আসতে 3টা বাজল। ততক্ষণে সবাই খেয়ে দিয়ে যার যার রুমে চলে গেছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হই, হালকা পাতলা কিছু খেয়ে আবার রুমে চলে এলাম। ইচ্ছে ছিল ফাতেমার রুমে যাওয়ার, কিন্তু সেখানে ফাতেমার মা আছে। যদি মায়ের সামনে আগের মতো ওসব করে, তাহলে তো যা হবার তাই হবে। এইসব ভেবে আমি না গিয়ে রুমে চুপচাপ শুয়ে রইলাম। সন্ধ্যার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। তার বেশ কিছুক্ষণ পরে বড় বড় 2 ব্যাগ ভর্তি করে ফুল নিয়ে স্বপন এলো। আমি বললাম, কিরে, এত ফুল দিয়ে কি করবি? স্বপন মুচকি হেসে বলে, ফুল দিয়ে কি করে জানো না বন্ধু? এই ফুল দিয়ে তোমার বাসর ঘর সাজাবো। আজ যে তোমার ফুলশয্যা, ভুলে গেলে নাকি? আমি বললাম, এসবের আবার কি প্রয়োজন ছিল? কি করতে বলেছে এসব? স্বপন বলে, কে আবার, কাকা? আমি বললাম, আমার কাকা তো কাকাই, যখন যা মনে আসে তাই করে। স্বপন আসার সময় দুজন লোক নিয়ে এসেছিল, তাদেরকে দিয়ে পুরো ঘর ফুল দিয়ে সাজিয়ে ফেলল।
এরই মধ্যে কয়েকবার কাকা এসে দেখে গেল সবকিছু ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। অন্যদিকে গতকালের মতো ফাতেমাকে আবার সাজানো শুরু করেছে। এদিকে ফাতেমা মনে মনে খুব ভয় পাচ্ছে। কি না কি হবে সেটা ভেবে ফাতেমা মাকে বলে, মা, ওমা, আমি যাব না, আমি এখানে তোমার সাথে ঘুমোব। ফাতেমার মা মুচকি এসে বলে, সেটা কি করে হয় মা? বিয়ের পর স্বামী স্ত্রী এক রুমে থাকবে, এটাই তো নিয়ম। সেই নিয়ম মেনেই তো দুনিয়া চলছে। ফাতেমা অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হল না। রাত 11টার দিকে ফাতেমাকে বাসুর ঘরে ফুল দিয়ে সাজানো খাটের মাঝখানে বসিয়ে দিয়ে চলে এলো। এদিকে স্বপন আমাকে ভালো করে সবকিছু বুঝিয়ে দিল। আমি যেন কোনোভাবেই মাথা গরম না করি। কিন্তু আমি মনে মনে ভাবছি অন্য কিছু। অন্য কিছু বলতে, ফাতেমা তো আমাকে অনেক ভয় পায়। রুমের ভিতর প্রবেশ করার সাথে সাথে যদি চিৎকার দেয়, তখন কি হবে? মনে মনে এই দুশ্চিন্তা নিয়ে আমি ধীরে ধীরে বাসর ঘরের দিকে এগোতে লাগলাম। পেছন থেকে স্বপন ডেকে বলে, বন্ধু, অল দ্য বেস্ট, বাট বি কেয়ারফুল। ওর কথা শুনে আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকালাম। এমনিতেই আমি নার্ভাস ফিল করছি, তার উপরে আমাকে আরও নার্ভাস করে দিচ্ছে। আমি আর কিছু না বলে আস্তে আস্তে রুমের দরজা খুলে রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিলাম। দরজা লাগানোর শব্দ শুনে ফাতেমা বুঝতে পারল আমি রুমে প্রবেশ করেছি। সে এবার ভয়ে নড়ে চড়ে বসে, তার হাত পা থরথর করে কাঁপছে। আমি ধীরে ধীরে খাটের কাছে এসে দাঁড়াতেই ফাতেমার মা শিখিয়ে দেওয়া অনুযায়ী সে নেমে এসে আমাকে সালাম করে। কিন্তু তার হাত প্রচুর কাঁপছে। সেটা আমার পা ছোঁয়ার সাথে সাথেই আমি বুঝে ফেলেছি। আমি 2 হাতে ওর বাহু ধরে উঠিয়ে বললাম, সালাম করতে হবে না, তুমি এখানটায় বসো। এই বলেই আমি ফাতেমাকে বসিয়ে দিলাম। তারপর ওর পাশে আমি বসলাম। আমি বসতেই সে আরও একটু পিছিয়ে গেল। কি করব, কিভাবে শুরু করব, কিছুই বুঝতে পারছি না। কি বললে ও শান্ত হবে সেটাও জানি না। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তারপর কিছু না বলে হঠাৎ ওর হাত ধরতেই ফাতেমা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। এই সেরেছে, যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। কি করি এখন আমি? কোনো উপায় না পেয়ে ওর মুখ চেপে ধরলাম। বুঝতে পারলাম এখানে ওকে কিছুই করতে পারব না। কিছু বললেই ও চেঁচামেচি করে বাড়ি শুদ্ধ সবাইকে জড়ো করবে। মনে মনে ভেবে নিলাম ওকে আমার ওই বাড়িতে নিয়ে যাব। কিন্তু কিভাবে? ওর মুখ থেকে হাত সরালেই তো চেঁচামেচি করবে। কি করে কি করি ভাবতে ভাবতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। এবার আমি ওর ঘুমটা দেওয়া ওড়না দিয়ে ওর মুখটা ভালো করে বেঁধে দিলাম, যাতে চেঁচাতে না পারে। তারপর বাকি অংশ দিয়ে ওর হাত বেঁধে দিলাম। ওর হাত মুখ বেঁধে রুম থেকে বেরিয়ে চারিপাশে দেখলাম কেউ আছে কিনা। দেখলাম ময়দান একদম ফাঁকা। এই সুযোগ ওকে নিয়ে বেরিয়ে যাবার। আমি ওকে কাঁধে নিয়ে রুম থেকে বেরিয়ে দরজা বন্ধ করে সোজা নিচে নেমে গাড়িতে গিয়ে বসলাম। ভাগ্যিস কেউ দেখেনি, কিন্তু গেটের দারোয়ান সে দেখেছে। এদিকে আমি গাড়ি নিয়ে বের হতেই দারোয়ান কাকাকে ফোন করে সব বলে দিল। সব শুনি কাকা কিছু বলল না, কারণ ফাতেমা এখন আমার স্ত্রী। তাকে নিয়ে আমি যেখানে খুশি সেখানে যেতে পারি, তাতে কারোর আপত্তি থাকার আর কথা না। তাই টাকা নিশ্চিন্তে শুয়ে পড়ল। এদিকে আমি ফাতেমাকে নিয়ে আমার সেই আগের বাড়িতে এলাম। গাড়ি থেকে নেমে ফাতেমাকে কাঁধে নিয়ে সোজা বেডরুমে চলে গেলাম। খাটের উপর ওকে বসিয়ে দিয়ে মুখের আর হাতের বাঁধন খুলে দিয়ে ওড়না ছুঁড়ে মারতেই মাথায় ঘুমটার মতো গিয়ে পড়ে। এখন দেখে মনে হচ্ছে যেন কোনো নতুন বউ তার বরের জন্য অপেক্ষা করছে। আমি বললাম, তোমার অনেক শখ না আমাকে দেখলে চেঁচামেচি করার? এবার যত মন চায় তত চেঁচাও, আমি কিচ্ছু বলবো না। এদিকে ফাতেমা ভয়ে চেঁচানো তো দূর, কান্না করতেও ভুলে গেছে। চুপচাপ স্থির হয়ে বসে আছে। বুঝলাম ভয় চুপ হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে আবার ওর পাশে গিয়ে বসলাম। ওর হাত দুহাতে শক্ত করে ধরে খুব নিচু সুরে বললাম, তোমার কি ভয় করছে? ফাতেমা কথা না বলেই ওপর নিচ মাথা নাড়ে। আমি বললাম, কেন কেন এত ভয় পাও তুমি আমাকে? আমি কি বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলব? আমি মানছি, রাগের মাথায় হোক বা তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য হোক, আমি তোমাকে তুলে এনে মারধর করেছি। হয়তো রাগের মাথায় একটু বেশিই করে ফেলেছি। তাই বলি এই নয় যে আমি বারবার তোমাকে টর্চার করব। যখন আমি তোমাকে বোঝানোর জন্য তোমার কাছে যাই, তখনই তুমি চেঁচামেচি শুরু করে দাও। তাই আমি বাধ্য হই তোমার মুখ চেপে ধরি। তারপর আর কি? যা হবার তাই হয়। যেটা আমি চাই না সেটাই তোমার সাথে বারবার হয়। আর এখন তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমরা এখন স্বামী স্ত্রী। তাই বলছি, একদম ভয় পাবে না আমাকে।
তোমার সম্পূর্ণ অধিকার আছে আমার ওপর, কারণ আজ থেকে আমি তোমার স্বামী। আর তোমার কাছে আমার অনুরোধ, যখন তখন আমাকে দেখে এভাবে চেঁচামেচি করো না, কারণ এখন আমরা স্বামী স্ত্রী। তুমি এভাবে চেঁচামেচি করলে সবাই কি ভাববে বলো তো? আমি চাই সবকিছু ঠান্ডা মাথায় সমাধান করতে, কেননা আমাদের যখন বিয়ে হয়ে গেছে তখন বাকিটা জীবন আমরা একে অপরের সাথে কাটাতে হবে। এভাবে তুমি যদি বারবার এমন করো তাহলে তো কিছুই হবে না। এদিকে আমার কথা শুনে যাচ্ছে ফাতেমা, কিন্তু কিছু বলছে না, বরং নীরবে চোখের পানি ফেলছে। ফাতিমা ঠিক আগের মতো লম্বা ঘুমটা দিয়ে বসে আছে, তাই ওর মুখ দেখতে পারছি না। আর ও যে কান্না করছে সেটাও বুঝতে পারছি না, কারণ বাসর ঘরে থাকাকালীন ওকে দেখতে পারিনি ভালো করে। দেখার আগেই তো সব চেঁচামেচি করে পণ্ড করে দিল। এদিকে আমার খুব লোভ হচ্ছে ওকে আবার দেখার, কিন্তু আমি চাইলেই ঘুমটা সরিয়ে ওকে দেখতে পারি। তবে আমি সেটা করব না, যেহেতু আজ সে আমার স্ত্রী, তাই তার অনুমতি চাই। যতক্ষণ পর্যন্ত না সে আমাকে অনুমতি দিবে ততক্ষণ পর্যন্ত আমি তার ঘুমটা সরাব না। আমি বললাম, আমি কি তোমার মুখ দেখতে পারি? এদিকে আমার কথা শুনে ফাতেমা মনে মনে বলে, ইস, এমনভাবে বলছে যেন উনি আমাকে আজ প্রথম দেখবে। ইচ্ছে তো করছে মাথার ঘুমটা সরিয়ে চোখ দুটো টাগর করে উনার দিকে তাকাই। তারপর বলি, দেখেন, ভালো করে দেখেন, সুন্দর লাগছে না আমাকে? যত সব। আমি আবার বললাম, কি হলো, কথা বলছো না কেন? আমি কি তোমাকে দেখতে পারি? আমার এমন মায়াময় কথায় ফাতেমা কিছুটা স্বাভাবিক হয়েছে। ফাতেমা কথা না বলে আবার উপর নিচ মাথা নাড়ে। অনুমতি পেয়ে আমি আর এক মুহূর্ত দেরি না করে ওর ঘুমটা মাথার উপর তুলে ওর মুখের দিকে তাকাতেই আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। চোখে যেন স্থির হয়ে গেল। আমার কালকের দেখা ছবির থেকেও আজ ওকে আরও সুন্দর লাগছে। আমি যেন মুগ্ধ হয়ে গেলাম ওকে দেখে। ওকে দেখে মনে হচ্ছে আজ আমার জীবন সার্থক হয়েছে। শুধু কান্না করার কারণে চোখের কাজলটা একটু লেপটে গেছে, তবে তাতেও ওর মুখের লাবণ্য একটুও কমেনি। এদিকে ফাতেমা লজ্জায় চোখ বন্ধ করে মাথা নিচু করে আছে। আমি এবার ওর থুতনি ধরে মুখ উঁচু করে বললাম, মাশাআল্লাহ, অপূর্ব, যার কোনো তুলনা হয় না। এদিকে চোখ বন্ধ করে থাকা ফাতেমার ঠোঁটজোড়া তীর তীর করে কাঁপছে, যেটা আমাকে আরও আকর্ষণ করছে ওর প্রতি। এবার আমি হঠাৎ দুই হাতে ওর গাল ধরে ওর অনুমতি না নিয়েই কপালে আমার ঠোঁট জোড়ে হালকা করে ছুঁই, ওর বন্ধ চোখের পাতায় আলতো করে চুম্বন করি, ওর বন্ধ চোখের দিকে এক নজর তাকিয়ে ওর গালের সাথে আমার গাল ঘেঁষতে ঘেঁষতে ফিসফিস করে বললাম, এই, তুমি এত সুন্দর কেন? আর এই রাতে তুমি কি চাও আমার কাছে? যা চাইবে তাই পাবে। আমার এই কথার উত্তরেই হঠাৎ ফাতেমা যা বলল তা আমার কল্পনা অতীত। এত কিছুর পরেও সে একই কথা আবার বলছে। কিন্তু কেন? ভাবনায় পড়ে গেলাম আমি। এই মেয়েটি কি একটুও বুঝতে পারছে না আমাকে? এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।